স্বাগত একাত্তরের খেলা যোগে সাথে আছি আমি কোহিনুর কণা স্টুডিওতে। এই মুহূর্তে আমাদের সাথে আছেন ক্রীড়া সাংবাদিক তাইবনন্ত। শুভ সকাল। লামিন ইয়ামাল রিয়াল মাদ্রিদকে চোর ছিচকা দুনে বলেছে তারা ঘরের মাঠে যা খুশি তা চেয়ে বসে, পায় না, তারপরে কান্নাকাটি করে। আপনি তো রিয়াল ফ্যান, কেমন বোধ করেন? রিয়াল ফ্যান তো ভালো, হ্যাঁ, রিয়াল ফ্যানের ভালো লাগার মতো রিয়াল ফ্যান হিসেবে ভালো লাগছে। বাট লাস্ট মৌসুমের যে রেজাল্টস সেটা ভয় দেখাচ্ছে। আতলেতিকোর সাথে এই মৌসুমের যেই হারটা, এবং হারটা তো খুব ছোটখাটো হার না, 5টা গোল খেয়েছে। আপনি যদি লাস্ট সিজন দেখেন, আপনার রিপোর্টও দেখছিলাম যে এল ক্লাসিকোতে 16 গোল খেয়েছে রিয়াল। তো সবকিছু মিলিয়ে কিছুটা ব্যাকফুটে আছে। বড় ম্যাচের চাপটা রিয়াল নিতে পারছেন, এবং আমরা মানে রিয়াল মাদ্রিদ সম্ভবত লা লিগাটা হেরেছে 4 পয়েন্টের ব্যবধানে, এবং বার্সার সাথে 2 ম্যাচে তারা 6 পয়েন্ট হারিয়েছে। ওখানে যদি 2টা ম্যাচ তারা নাও জিততো, তাহলে আসলে বেসিক্যালি 2টো পয়েন্ট যদি তারা ড্র করে নিত, তাহলে অটোমেটিক্যালি কিন্তু রিয়ালের চান্সটা থাকতো লা লিগা জেতাতে। সো রিয়াল লাস্ট সিজনে লা লিগা 6টা ম্যাচ হেরেছে, এর মধ্যে 2টো যে বার্সার কাছে হেরেছে, ও 2টো ড্র করলেও রিয়ালের চলতো। তো সব কিছু মিলিয়ে আমার মনে হয় যে জাভি আলোনসোর জন্য খুবই ডিফিকাল্ট। বাট অ্যাট দ্য সেম টাইম আপনার রিপোর্টেও দেখছিলাম, আমিও যতটুকু জেনেছি যে বার্সার একাধিক প্লেয়ার আজকের ম্যাচটাতে নেই, এবং ইনক্লুডিং কোচ হ্যান্সি ফ্লিক, যিনি জিরোনার বিপক্ষে লাল কার্ড খেয়েছেন ডাগ আউটে। তো যেটা হয় যে এই ধরনের বড় ম্যাচে, মানে ধরেন ছোটখাটো একটা ক্লাবের এগেনস্টে যদি খেলা থাকতো, এলচে বা হোয়াট এভার, একটু মানে নিচের টায়ারের কোন একটা টিমের সাথে, নিচের টায়ার বলছি নিচের দিকের, বাট সেই তুলনায় রিয়ালের এগেনস্টে ডাগ আউটে কোচকে বার্সার না পাওয়াটা একটা অনেক বড় ধাক্কা। আমি মনে করি যে সেইটা বার্সা আসলে এই বড় ম্যাচে কাটিয়ে উঠতে পারবে কিনা। বাট অ্যাট দ্য সেম টাইম রিয়ালের যেহেতু গেল সিজন থেকে এই সিজন পর্যন্ত বড় ম্যাচে পা হরকানোর একটা রেকর্ড আমরা দেখছি, আবার এই মৌসুমেও কিন্তু বার্সা পিএসজির কাছে হেরেছে। আপনি যদি এই মৌসুমে বার্সার ম্যাচগুলো দেখেন, খুব বেশি ম্যাচ হয়নি, একটা বড় ম্যাচই তারা খেলেছে পিএসজির এগেইনস্টে, যেটা চ্যাম্পিয়ন্স লিগে খেলেছে, সেখানেই তারা হেরে বসেছে। সো দুটো দলেরই তো বড় ম্যাচের কিছুটা ভীতি আছে। রিয়ালেরটা লম্বা সময় ধরে আছে, বার্সারটা এই সিজনে আছে। তো আমার কাছে মনে হয় যে দিন শেষ হয় কি, এই ধরনের বড় ম্যাচে মানে স্নায়ু যুদ্ধটাকে যারা উতরে যেতে পারে তাদেরই জয়ের সম্ভাবনা বেড়ে যায়। একেবারে খেলাটা শুরুই হচ্ছে সান্তিয়াগো বার্নাব্যুতে। এটা একটা তাদেরকে আপার হ্যান্ডে রাখবে কিনা? আমরা সবসময় শুনি যে সান্তিয়াগো বার্নাব্যুতে 90 মিনিট অনেক লম্বা সময়, মানে লাস্ট মোমেন্ট পর্যন্ত অনেক কিছু হয়ে যেতে পারে, এবং কামব্যাকের কিং বলা হয় রিয়াল মাদ্রিদকে। তারা আসলে এই জায়গাটা থেকে কামব্যাক করতে পারবে কিনা? তারা লাস্ট ইউএফএ চ্যাম্পিয়ন্স লিগে ইউভেন্টাসের সাথে ম্যাচ খেলেছে, সেখানে এক গোলে, মানে ভেরি স্লিম স্কোর লাইনে জিতেছে। সেই ফ্যাটিকনেসটাও কাজ করবে কিনা, কারণ 2-3 দিন হলো মাত্র খেলেছে, মানে সবাই ফ্রেশ লেগ পাবে কিনা, সব কিছু মিলে ঘরের মাঠে খেলা, কিন্তু তারপরে পুরো স্বস্তি পাবে কিনা। নিজের মাঠে খেলাটা রিয়ালের জন্য সবসময় বাড়তি আত্মবিশ্বাস, আমি মনে করি। বার্নাব্যুর ফ্লেভারটা নিজের দর্শকদের কাছে পাওয়াটা এই ধরনের বড় ম্যাচে রিয়ালের জন্য, যে কোনো দলের জন্য, রিয়ালের জন্য আরো বেশি। বাট আমি মনে করি ওই ধরেন আপনি বলছেন লাস্ট ম্যাচে খুব বেশি গোল করতে পারেনি তারা, ইনফ্যাক্ট অপোনেন্টের একটা রেড কার্ড ছিল, তারপরে একটা গোলই মনে হয় তারা পেয়েছে। তো সেই জায়গা থেকে সেটা আমি মনে করি রিয়ালের মতো বড় ক্লাবের জন্য, মানে আগের ম্যাচে কি হয়েছে সেটা খুব ম্যাটার করে না। রিয়াল ভয় পেতে পারে একটা জিনিসই, সেটা হচ্ছে লাস্ট সিজন কি হয়েছে, 4 ম্যাচে 16 গোল বার্সার এগেইনস্টে, এবং এক ম্যাচে সম্ভবত বড় দলগুলোকে এসব ভাবে। আমার মনে হয় অন্তত এই বার্সার এগেইনস্টে ভাবা উচিত। কারণ আপনি যখন এমন একটা অপোনেন্টের এগেইনস্টে আপনি খেলছেন, যারা আপনার ইতিহাসের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী, যাদের সাথে আপনি লাস্ট সিজন 4টা ম্যাচ হেরেছেন, যাদের সাথে আপনি 2-0 গোলে এগিয়ে গিয়ে 4-3 গোল হেরেছেন, যাদের বিপক্ষে আপনি শুধু লা লিগাই হারেননি, স্প্যানিশ সুপার কাপ হেরেছেন, কোপা দেল রে হেরেছেন। সো মানে আপনার যতগুলো অর্জন একটা দেশের লিগ থেকে হতে পারতো, সবই তো অপোনেন্ট নিয়ে গেছে। সো এটা যদি তারা না ভাবে, আমার মনে হয় ভুল হবে। আর শাভি আলোনসো নিশ্চয়ই কিছু না কিছু ছক করেছেন, কারণ লাস্ট সিজন যেভাবে অপদস্থ হয়েছে, এই সিজন অপদস্থ হতে চাইবেন না। বলি লাস্ট সিজনটা তো আসলে বেসিক্যালি আনচেলত্তির ছিল, সেখান থেকে আলোনসো কতটা গুছিয়ে নিয়েছে? এখনো তো গোছাতে পারেননি। এখন ডিপেন্ড করছে যে যেহেতু আর্জেন্টাইন মাসতান্তুনো এসেছেন, তাদের সাথে জুড বেলিংহামের কাছ থেকে না লাস্ট সিজন এক্সপেকটেশনসটা আমার অনেক বেশি ছিল, কারণ তিনি যখন রিয়ালে এলেন, আসার পর থেকেই যেভাবে আলো ছড়িয়েছেন, সেই আলোটা না কিছুটা মনে হয় একটু নিভে গেছে। তো সেই জায়গায় তার পারফরমেন্সটাকে আরেকটু বেশি চাই আমি। লাস্ট ম্যাচে যদিও গোল পেয়েছেন, আর অ্যাট দ্য সেম টাইম ভিনিসিয়াস তো খুবই ভালো ফর্মে রয়েছেন। বাট দিন শেষে হয় কি, ধরেন বার্সার যে এতগুলো প্লেয়ার নেই, মানে রাফিনিয়া খেলতে পারবে কিনা সেটা নিয়ে কোয়েশ্চেন্স রয়েছে, লেভানডস্কি খেলতে পারবেন কিনা সেটাও আমরা জানি না, কুন্দো নেই, দানি ওলমো নেই। তো এই যে এতগুলো, এবং কোচ নেই, তো বার্সার এত কিছু নেই, তারপরও দিন শেষে অপোনেন্ট বার্সা, এটাই তো একটা অনেক বড় প্রেশার হতে পারে। এবং যেহেতু লাস্ট সিজনে নিজের মাঠে 2টো ম্যাচ তারা হেরেছে বার্সার এগেনস্টে, এই জিনিসগুলো আমার মনে হয় ক্রিকেটে এটা এত ম্যাটার করে না। ফুটবলে আপনার লাস্ট 5 ম্যাচ অপোনেন্টের সাথে আপনার রিসেন্ট হিস্ট্রি, সব মিলে হিস্ট্রি, এগুলো অনেক ম্যাটার করে।
এবং আলোনসো নিশ্চয়ই তার ক্যারিয়ারে তিনি যেভাবে জার্মান লিগে তার পাখা মেলেছেন, যেভাবে তার নতুন ঘরানার ফুটবলটা দিয়ে সবার মন জয় করেছেন, সেই বিপরীত চিত্র তো তিনি তার এই পুরনো ক্লাবে কোচ হিসেবে এসেই দেখেছেন যে ফুটবলটা আসলে কোচ হিসেবেও একই রকম হতে পারে না। সো কোচ হিসেবে উত্থান পতন থাকে। সেই জায়গা থেকে আমার মনে হয় আজকে তার জন্য একটা বড় চ্যালেঞ্জ, যেহেতু আতলেতিকোর কাছে 5 গোল খেয়েছেন। আজকে সবচেয়ে বড় কথা 4টা গোল খাওয়া যাবে না, মানে এবারে যদি 4টা করে খাচ্ছে না না, ঘরের মাঠে খাবে না আশা করা যায়। আজকের ম্যাচে গেম চেঞ্জার কারা হতে পারে দুই দল থেকে যদি না, বাছাই আমি করা হয়? আমি অলওয়েজ এই ধরনের ম্যাচে অলওয়েজ ফর রিয়াল আই উইল গো ফর ভিনিসিয়াস জুনিয়র। সবসময় আমি মনে করি যে কিন্তু একদম এমবাপ্পের স্ট্যাট আবার ভালো বার্সার বিপক্ষে। না, অফকোর্স সেটা তো আছেই, বাট আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন তো রূপের আই উইল অলওয়েজ গো ফর ভিনিসিয়াস। আমার কাছে মনে হয় যে সে চাপে বেশি ভালো খেলে, যখন প্রেশারটা বেশি থাকে সে বেশি ভালো খেলে। একটু নিজের এই ধরনের ম্যাচে হয় কি, ধরেন বডি টাসেলটা অনেক বেশি হয়, স্নায়ুর ম্যাচ তো তখন দেখবেন যে ধাক্কাধাক্কি বেশি হবে, ফাউলের বেশি চান্স থাকে। তো এই জায়গাগুলোকে উতরে যাওয়াটাও মানে একটা দলের জন্য খুব ইম্পর্টেন্ট, কারণ আপনি গুরুত্বপূর্ণ একটা প্লেয়ারকে যদি হারিয়ে বসেন কোনো একটা ধাক্কাধাক্কিতে বা কোনো একটা চার্জে, সেটা বড় একটা মানে ধাক্কা হতে পারে, এবং সেটা বার্সার জন্য হতে পারে। কারণ আপনি যদি দু দলের রিসেন্ট খেলা দেখেন, তাতে বার্সার খেলাটা অনেক বেশি পাসিং নির্ভর এবং অনেক বেশি গোছানো। রিয়াল কিছু কিছু সময় রিয়াল কিছুটা বডি টাসেল করে খেলে। সো এই জায়গাটা আমার মনে হয় যে যেহেতু রিয়ালের মাঠ, বার্সাকে একটু দেখে শুনে খেলা উচিত, কারণ রিয়াল ওয়ন্ট লিভ ইট মানে সো ইজিলি আর কি। স্কোর লাইন প্রেডিকশন? এটা খুব বলা মুশকিল, মানে লাস্ট সিজনটাকে যদি মাথায় রেখে বলি তাহলে আরো আমি আশা করছি অবশ্যই 2+ গোলস। আর রিয়াল যেহেতু অনেকদিন ধরে জিতে না বার্সার সাথে, সো আই উইল গো ফর 3-2 ফর রিয়াল মাদ্রিদ। হোপ ফর দ্য বেস্ট। আমরা আসলে দেখতে চাই দুর্দান্ত একটা ম্যাচ। ফুটবলের যতটা এক্সাইটমেন্ট নিয়ে আমরা এতক্ষণ আলোচনা করলাম, একটু তার চেয়ে কম এক্সাইটমেন্টের আলোচনায় চলে যেতে চাই। বাংলাদেশের ক্রিকেট, এখন আর কেউ আসলে সেভাবে ইন্টারেস্ট ফিল করে না বাংলাদেশের ক্রিকেট নিয়ে কথা বলতে। তারপরেও বাংলাদেশ এই মুহূর্তে যে ফরম্যাটটা এখন খেলতে যাচ্ছে চিটাগংয়ে, সেটাতে আবার তারা বেশ একটু স্বস্তিতেই আছে। লিটন ফিরেছেন এবং তাদের এই মুহূর্তের পছন্দের ফরম্যাট T20। সবকিছু মিলে সিরিজ নিয়ে মানে কি প্রত্যাশা? দেখেন, আমরা T20-তে লাস্ট 4টা সিরিজ জিতেছি, এটা একদম বেসিক লাইন যে আমরা এখন আমাদের সবচেয়ে পছন্দের চারটা ফরম্যাট এবার ঘরে, ঘরে না? একটা বাইরে, আচ্ছা, একটা একটা বাইরে, বাইরে। শ্রীলঙ্কার সাথে একটা বাইরে। তো ওইটাও যদি ঘরে হতো তাহলে একটা যদি কিন্তু থাকতো, ওটাও যেহেতু বাইরে, তার মানে আমরা বাইরের দেশে গিয়েও T20 খেলতে পারি। এটা একটা আমার কাছে মনে হয় প্লাস পয়েন্ট একদম। আবার ওই বেসিক লাইন আপনি চিন্তা করেন, তারা টানা 8টা সিরিজ হেরেছে ওয়েস্ট ইন্ডিজ। তো 8টা সিরিজ হারা, সেটা দীর্ঘ সময় ধরে হারা, এবং সর্বশেষ সিরিজটা তারা হেরেছে নেপালের কাছে। তো এইটা তো একটা অনেক বড় সেটব্যাক তাদের জন্য। এখন বাংলাদেশের আবার নিজের মাঠে খেলা, বাংলাদেশ এখন 3 ফরম্যাটে খেলতে পারে একটাতেই, সেটা T20। সো বাংলাদেশের কনফিডেন্স থাকাটা খুব ইজি, এবং একই সাথে ক্যাপ্টেন লিটনও ফিরছেন। চোট কাটিয়ে ফেরাটা সবসময় কিছুটা টেনশনের, কিছুটা রিস্কিও বটে, এবং মাইন্ড সেট আপটা ঠিক মতো থাকে না, কারণ আপনি বেশ লম্বা সময় ধরে 1 মাস 1.5 মাস 2 মাস ধরে একটা পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে দিয়ে গেছেন, নিজেকে রেডি করেছেন, এবং আবার একটা স্নায়ুক্ষয়ী একটা ম্যাচে নামতে যাচ্ছেন যেখানে আপনাকে 3 ঘন্টা খেলতে হবে। এবং T20 ম্যাচের গেম শাফলগুলো, গেম চেঞ্জগুলো এত দ্রুত হয় যে এটা আসলে ক্যাপ্টেনের উপর দিয়ে রীতিমতো ঝড় বয়ে যায়। আমরা হয়তো বাইরে থেকে বুঝি না, কিন্তু ক্যাপ্টেন ছোট্ট একটা চেঞ্জ করতে গিয়ে তার, এবং বাংলাদেশের মতো দেশে যেখানে ক্রিকেটটা এত পপুলার, যেখানে আপনার একটা চেঞ্জ, আজকাল তো আপনার মানে যারা রাস্তার পাশে রিক্সা চালায় তারাও তো দাঁড়িয়ে খেলা দেখে, এবং তারাও বুঝে যে এখানে লিটনের কাকে বোলিং তারা আনতে দেশ হবে। চালাতেও বোঝে, So, তারা আসলে দেশ সবচেয়ে চালাতেও বেশি বোঝে, তারাই right? বোঝে। তো সেই জায়গায় ক্যাপ্টেনের কি প্রেশারটা থাকে সেটা মনে করেন গণমাধ্যম থেকে শুরু করে শ্রমজীবী মানুষ সবাই বুঝেন যে এই মুহূর্তে বোলিংয়ে কি পরিবর্তন লাগবে। আমি মনে করি বাংলাদেশের জন্য জেতাই উচিত, এবং 3-0তেই জেতা উচিত। আমি খুব মানে এগারলি ওয়েট করছি যে চট্টগ্রামে খেলা, আপনি যদি ঢাকার উইকেটটা দেখেন, কালো, একদম কুচকুচা এত কালো। রেসিস্টের মতো কালো বলেন না। না, মানে আমি তো উইকেটকে কালো বলছি, আমি তো কোনো মানুষকে কালো বলছি না, যাই উইকেটের হোক। কালারটাকে কালো বলছি। আর ওদিকে আবার উইকেটটা একদমই গ্রিন, মানে খুবই সুন্দর। আপনি দুটো যদি ছবি সুন্দর দেখেন, বলছেন, কিন্তু আমাদের ব্যাটারদের জন্য সেই সুন্দরটাই কাল হয়ে দাঁড়ায়। আমরা দেখি যে স্পোর্টিং উইকেটে গেলেই বরং তারা পারফর্ম করতে পারে না না। এখন আমার মনে হয় যে সবচেয়ে বড় স্পোর্টিং উইকেট হইলো নিজের মাঠে তো খেলা, দর্শকগুলো তো নিজের, এবং অপোনেন্ট নেপালের কাছে হেরে এসেছে, একটা সিরিজ হেরে এসেছে। একটা যদি ম্যাচ হারতো তাহলে একটা বিষয় ছিল যে ইট ওয়াজ এ ফ্লুক, কিন্তু যেহেতু দুটো ম্যাচ হেরেছে, সিরিজ হেরেছে, সো আমার কাছে মনে হয় বাংলাদেশের অবশ্যই উচিত। দেখেন, দিন শেষে বাংলাদেশের এখন টপ অর্ডারে এমন 3জন প্লেয়ার রয়েছেন, পারভেজ ইমন, তানজিদ তামিম এবং সাইফ হাসান। দুজন সম্ভবত দুজনের 29টা ছক্কা, 28টা করে ছক্কা আছে, 2 ওপেনের বাহাতি। আর সাইফ হাসানের আছে মনে হয় 10 ম্যাচে 23টা বা 24টা। তো সাইফের ব্যাটিংটা, সাইফের মানে ইনক্লুশনটা আমার কাছে মনে হয় যে বাংলাদেশের এই টোটাল টিমের কালারটাকেই চেঞ্জ করে দিয়েছে। এবারে হি লুকস কমপ্লিটলি ডিফারেন্ট প্লেয়ার, এবং
সবকিছুতে আপনি দেখেন যে সাইফের আই ওয়াজ থিঙ্কিং ওয়ানডে সিরিজে যে আসলে তার T20 ফর্মটাকে কি ওয়ানডেতে নিতে পারবেন কিনা, সেখানেও 80 রান করলেন। সো সাইফ তো একদম সলিড একটা কনফিডেন্সে রয়েছেন এবং তার পছন্দের ফরম্যাট রয়েছে। কিছুদিন আগে জিএসএল খেলে এসেছেন, গ্লোবাল সুপার লিগ খেলেছেন এবং আমি মনে করি যে সাইফের জন্য ইটস এ বিগ চান্স। উইকেটটাও ভালো, সাইফ যেহেতু বড় শট খেলেন, লম্বা হ্যান্ডেলে খেলেন, খুব ভালো ব্যাকলিফট করেন এবং সবচেয়ে বড় কথা বাংলাদেশের একটা ব্যাটার অফে মারতে পারে। এইটা তো একটা অনেক বড় প্লাস পয়েন্ট সাইফের জন্য, খুব সুন্দর কভার ড্রাইভ মারেন। সবকিছু মিলিয়ে আই এম রিয়েলি এগার টু সি বাংলাদেশ আসলে এই সিরিজটাতে কেমন করে। আপনি একেবারেই শুরুতে বলেছিলেন যে এই ম্যাচগুলোতে বা দেশের মাটিতে খেলা হলে একটু প্রেশার, মানে একটু বাড়তি প্রেশার থাকে ক্যাপ্টেন। লিটনের দলে আমরা দেখেছি জাকির আলীকে নিয়ে সব থেকে বেশি আলোচনা হয়েছে, একটা সময় তাকে আসলে দল থেকে বাদ দিতেই হয়েছে। লিটনের একাদশে জাকির আলী জায়গা পাবে কিনা আপনার কি মনে হয়? খুবই ডিফিকাল্ট কোয়েশ্চেন এটা বলাটা আসলে। দেখেন যদি মিরাজ হতো সিচুয়েশন এক, ক্যাপ্টেন লিটন সিচুয়েশন আলাদা হবে। আবার এখানে আবার একটা ব্যাপার হচ্ছে যে সম্ভবত 2-3 দিনের মধ্যে টেস্ট ক্যাপ্টেনও ঘোষণা করা হবে। এটাও একটা বাড়তি প্রেশার আর কি, যারা এই দৌড়ে রয়েছেন, ধরেন লিটনও রয়েছেন, মিরাজও রয়েছেন, আমি জানি না আর কে কে থাকবেন। সো তবে পার্সোনালি যদি আপনি আমাকে জিজ্ঞেস করেন, ব্যাটিং ফ্লজ রয়েছে জাকেরের এবং আমার মনে হয় যে জাকের এই লম্বা সময় ধরে খেলছেন বিকজ অফ সিনিয়র সহকারী কোচ সালাউদ্দিন পছন্দ করেন তিনি ওনাকে, এবং সেটা থাকতেই পারে। মানে প্রতি জায়গাতেই আমার পছন্দের কেউ থাকতে পারে। আমি যদি একটা জায়গায় রান করে, একটা টিম রান করি, সেখানে আমার পছন্দের পাত্রকে আমি একটা প্রিভিলেজ দিতেই পারি। কিন্তু তিনি নিজে যেহেতু একটা লম্বা সময় ধরে ব্যাটিং কোচ হিসেবে তার একটা সুনাম রয়েছে, সেই জায়গা থেকে আমার মনে হয় তিনি আমার থেকে, আমি তো এখন আর জাকেরকে ব্যাটিং টিপস দেবো না, তাই না? সো এটা তো ওনারই দেওয়া উচিত এবং জাকেরের যে ফ্লসগুলো রয়েছে এগুলো ক্লিয়ারলি ভিজিবল, এগুলো নিয়ে কাজ করা উচিত ফর দ্য টাইম বিং। যেহেতু একটা খুব বাজে একটা ব্যাট প্যাচের মধ্য দিয়ে যাচ্ছেন, রান করতে পারছেন না, ভালো সময় নেই এবং সবচেয়ে বড় কথা সমালোচনায় আছেন। তার জন্য সবচেয়ে বড় ব্যাকফেয়ার করেছে কি জানেন? জাকেরের জন্য সবচেয়ে বড় ব্যাকফেয়ার করেছে কথা নাই বার্তা নেই তাকে ক্যাপ্টেন্সি দিয়ে দেওয়া। এইটা একদমই ঠিক হয় নাই। যিনি ডোমেস্টিকে কখনো করেন নাই, যিনি কোনোদিন কল্পনা করেন না যে জাকের তো একটা সময় চিন্তা করেছেন বাংলাদেশ জাতীয় দলে ঢুকবো কিভাবে, সেখান থেকে এত বড় একটা ফরম্যাটে, এই ফরম্যাটের এশিয়া কাপের মতো জায়গায় তার ক্যাপ্টেন্সি দেওয়াটা, যে কেউ হতে পারতো ক্যাপ্টেন, এনিওয়ান ক্যান বি। সেখানে জাকেরের হওয়াটা আমি মনে করি না যে যে সিদ্ধান্তটা যারাই নিয়েছেন বা যেই পুশ করেছেন ম্যানেজমেন্টকে, বা ম্যানেজমেন্টের মধ্যেই যারা ভেবেছেন জাকের ক্যান বি এ লিডার ম্যাটেরিয়াল, দ্যাট ওয়াজ একদম ব্যাকফায়ার করেছে ডিসিশনটা এবং তার ব্যাটিং সত্তাটাকে আমার মনে হয় অনেকখানি খর্ব করেছে। আই উইল গো ফর নুরুল হাসান সোহান। দেখা যাক। আমরা তো আসলে আমাদের দিক থেকে বিবেচনা করলাম, টিম ম্যানেজমেন্ট চিন্তা করবে যে তারা আসলে জয় দিয়ে শুরু করতে চায় এবং বেস্ট পসিবল একাদশটা নিয়েই তারা ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঠে নামবে। শুনতে ভালো লাগে যে যারা আসলে T20-র ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন তাদের বিপক্ষে আমরাই আপার হ্যান্ডে আছি। শুধু যে হোম অ্যাডভান্টেজ ব্যাপারটা তা না, সাম্প্রতিক পারফরমেন্স সব কিছু মিলিয়ে এটার ধারাবাহিকতা থাকুক। সামনেই T20 ওয়ার্ল্ড কাপ, আমরা সব আলোচনায় গিয়ে ওখানেই থাকে যে এই প্রস্তুতিটা যেন ওই দিন পর্যন্ত আসলে ভালোই থাকে সব কিছু মিলিয়ে। বাংলাদেশের জন্য শুভকামনা, আপনাকেও অসংখ্য ধন্যবাদ।